আজ আমি মুঘল সামরিক সংগঠন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। বাবর ও আকবর সামরিক শক্তির জোরে ভারতবর্ষ জয় করেন। সম্রাটরা বুঝতেন যে সাম্রাজ্য রক্ষার জন্য শক্তিশালী সেনাদল গঠন করা দরকার। উন্নত শাসন ব্যবস্থার সঙ্গে শক্তিশালী সামরিক ব্যবস্থা না থাকলে আভ্যন্তরীণ শান্তি ও বৈদেশিক আক্রমণ হতে দেশ রক্ষা করা যাবে না, একথা তারা বুঝতে পারেন। বাবর ও হুমায়ুন প্রধানত জায়গিরদারি সেনার উপর নির্ভর করতেন, কিন্তু সম্রাট আকবরই সর্বপ্রথম বিধিবদ্ধ নিয়মিত সামরিক সংগঠন স্থাপন করেন। আকবরের আমলে মুঘল বাহিনীকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যথা মনসবদারি বাহিনী ও সম্রাটের দ্বারা নিযুক্ত নিজস্ব কেন্দ্রীয় বাহিনী। মনসবদারি বাহিনী ছিল মুঘল সামরিক সংগঠনের প্রধান স্তম্ভ। আইনত প্রতি মনসবদারকে তার পদমর্যাদা অনুযায়ী জাট বা নিয়মিত সেনা ও সওয়ার বা অতিরিক্ত অশ্বারোহী সেনা রাখতে হতো। এজন্য মনসবদারের পদমর্যাদা অনুযায়ী আকবর নগদ বেতন দিতেন। শাহজাহানের আমল থেকে বেতনের বদলে জায়গির দেয়া হতো। এই অর্থে মনসবদারকে তার নির্দিষ্ট সংখ্যক সেনা, ঘোড়া, সরঞ্জাম, অস্ত্র প্রভৃতি প্রস্তুত রাখতে হতো, যাতে মনসবদার কারচুপি না করতে পারে। এজন্য আকবরের দাগ ও হুলিয়া প্রথা তিনি চালু করেন। আকবরের দাক্ষিণাত্য অভিযানের সময় থেকে মনসবদারি সেনার সংখ্যা বাড়তে থাকে। ঔরঙ্গজেবের আমলে এই সেনার সংখ্যা ছিল ৩০ লক্ষের বেশি। মনসবদারি সেনা ছিল অশ্বারোহী সেনা। মুঘল বাহিনীতে অশ্বারোহীরাই প্রাধান্য পেত। মনসবদারি বাহিনী ছাড়া সম্রাটের নিজস্ব বেতনভোগী বাহিনী ছিল। এই বাহিনী দুই ভাগে বিভক্ত ছিল, যথা আহদি ও দাখিলি। এই সেনাদের জন্য সরকার থেকে উন্নতমানের ঘোড়া জোগাড় করা হতো। তুর্কি, আরবি, মৌজানা, জংলা প্রভৃতি উন্নত শ্রেণীর ঘোড়া এই বাহিনীকে সরবরাহ করা হতো। মীর বখশি বা দেওয়ানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বাহিনীকে পরিচালনা করা হতো। এই সেনাদের বেতনের হার মনসবদারি সেনা অপেক্ষা বেশি ছিল। দাখিলি নামে অপর এক সেনাদল সম্রাট কর্তৃক সরাসরি নিযুক্ত হতো। এই সেনাদলও রাজকোষ থেকে বেতন পেত এবং ঘোড়া ও সরঞ্জাম পেত। তবে এই সেনারা মনসবদারদের অধীনে মনসবদারি সেনার সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ করত। ব্লকম্যানের মতে আকবরের দাখিলি ফৌজের সংখ্যা ছিল ২৫,০০০, কিন্তু অপর গবেষকদের মতে এই বাহিনীর সংখ্যা ছিল ১ লক্ষ। শাহজাহানের আমলে দাখিলি ফৌজে ছিল ৩ লক্ষ সেনা। মনসবদারি, দাখিলি ও আহদি সকল ফৌজ মিলে মুঘল অশ্বারোহী সেনার সংখ্যা ছিল প্রায় ৪০ লক্ষের কাছাকাছি। মুঘল সেনার অপর অঙ্গ ছিল পদাতিক বাহিনী। বন্দকচি বা বন্দুকধারী, শমশেরবাজ বা তরবারি, বল্লম তীরধনুকধারী, এই দুই ভাগে পদাতিক সেনাদল বিভক্ত ছিল। দুর্গ, অবরোধ ও দুর্গম অঞ্চলে অভিযানে পদাতিক সেনা ব্যবহার করা হতো। তাছাড়া শান্তিরক্ষা, পাহারাদারির কাজে এদের নিয়োগ করা হতো। পদাতিক বাহিনী ছিল সম্রাটের নিজস্ব বাহিনী। পদাতিক বাহিনীর সঙ্গে থাকত মালবাহক, ভিস্তিওয়ালা, ডুলিবাহক প্রভৃতি। মুঘল বাহিনীর অন্যতম অঙ্গ ছিল রণহস্তীর দল।
সম্রাটের নিজের তত্ত্বাবধানে প্রায় 1000 রণহস্তী থাকত। তাছাড়া মনসবদারদের অধীনে রণহস্তী থাকত। হাতিগুলিকে যুদ্ধের সময় শত্রুর শিবিরে আক্রমণ ও দুর্গ ভাঙার কাজে নিয়োগ করা হতো। যুদ্ধের সময় হাতির পিঠ থেকে তীর ও বন্দুক ছোড়া হতো। পলায়মান শত্রুদের হাতি দিয়ে পিষে ফেলা হতো। তাছাড়া ভারী কামান ও মাল বইবার কাজে হাতি ব্যবহার করা হতো। হাতিগুলিকে কাজে লাগাবার জন্য হলকায় বা ছোট ছোট দলে ভাগ করা হতো। মুঘল সামরিক বাহিনীর অপর অঙ্গ ছিল গোলন্দাজ সেনা। বাবরের আমল থেকে মুঘল বাহিনীতে কামানের ব্যবহার চলত। মুঘল কারখানায় কামান ঢালাই করা হতো। আকবর পর্তুগিজদের কাছ থেকে উন্নত মানের কামান জোগাড়ের চেষ্টা করে বিফল হন। মুঘল কামানগুলি ছিল দুরকম। বড় কামানগুলি দুর্গের প্রাচীর ভাঙা ও শত্রুর উপর গোলাবর্ষণের জন্য ব্যবহার করা হতো, কিন্তু এই কামানগুলি ছিল অতিরিক্ত ভারী। এই জন্য সহজে নাড়াচাড়া করে নিশানা পাল্টানো যেত না। তাছাড়া মুঘল কামানের নলের ভিতর ইউরোপীয়দের মতো খাঁজ কাটার ব্যবস্থা না থাকায় গোলা তীর বেগে দূরে ছুটত না। ইউরোপীয় কামানের তুলনায় মুঘল কামান ছিল নিকৃষ্ট। এছাড়া এক প্রকার ছোট কামান তৈরি করা হতো। এগুলি হাতি বা উটের পিঠে চড়িয়ে সহজে যুদ্ধক্ষেত্রে নেওয়া যেত। এই কামানগুলির মুখ সহজে নানা দিকে ঘুরিয়ে গুলি করা যেত। এগুলি সম্মুখ যুদ্ধে বিশেষ কার্যকরী ছিল। মুঘল তোপ দাগার কাজে পর্তুগিজ ও তুর্কিদের অনেক সময় নিয়োগ করা হতো। কেল্লার বুরুজে তোপ রাখা হতো। শত্রুকে তোপ দেগে হটিয়ে দেয়া হতো। ঔরঙ্গজেবের আমলে মুঘল কামান বাহিনীর বিশেষ উন্নতি ঘটে। গাজীউদ্দিন ফিরোজ জাং হায়দ্রাবাদে এক অতি উন্নত গোলন্দাজ বাহিনী ও কামান গঠন করেন। ঔরঙ্গজেব এগুলি বাজেয়াপ্ত করে নেন। এছাড়া মুঘল নৌবহর মীরবহরের নেতৃত্বে তৈরি করা হয়। মুঘল সম্রাটরা ছিলেন স্থলবাহিনীর অনুরাগী। সামুদ্রিক বাহিনীর গুরুত্ব সম্পর্কে তারা বিশেষ অবহিত ছিলেন না। তারা স্থলশক্তিকেই দেশরক্ষার প্রধান হাতিয়ার বলে মনে করতেন। ইউরোপীয় বণিক জাতিগুলো সমুদ্র পার হয়ে ভারতের উপকূলে বাণিজ্যের জন্য হানা দিলেও ইউরোপীয় সামুদ্রিক জাতিগুলির ক্ষমতা সম্পর্কে মুঘল সম্রাটদের সম্যক ধারণা ছিল না। আকবর পর্তুগিজ জলদস্যু ও বণিকদের শক্তি সম্পর্কে কিছুটা অবহিত ছিলেন। ভারতের বহির্বাণিজ্য এই ইউরোপীয় জাতিগুলির হাতে চলে যাচ্ছে, একথা তারা বুঝতে পারেননি। সমুদ্রগামী যুদ্ধজাহাজ নির্মাণের কোনো চেষ্টা মুঘল সম্রাটরা করেননি। ভারতের অভ্যন্তরে বিশাল নদীপথগুলিকে নিয়ন্ত্রণে রাখতে মুঘল সম্রাটরা নৌবহর তৈরি করেন। মীরবহর নামে কর্মচারী এই বহর পরিচালনা করত। এই বহরকে রণহস্তীগুলিকে নদী পারাপার করতে, নদীপথে সেনা পাঠাতে, নদীপথে বাণিজ্যের উপর শুল্ক আদায় করতে কাজে লাগানো হতো। পূর্ব বাংলার ঢাকায় 768টি নৌকার বহর রাখা হয় মগ, আরাকানি ও পর্তুগিজদের উপদ্রব দমনের জন্য। মুঘল সামরিক সংগঠন ছিল বিশেষ ত্রুটিপূর্ণ। মনসবদারি প্রথার ত্রুটিগুলি ছিল অনেক। মুঘল সরকারের পাদশাহী সেনা, আহদি ও দাখিলি এবং মনসবদারি সেনার যুদ্ধ শিক্ষার মধ্যে কোনো সংহতি ছিল না। মনসবদারি সেনাদের মধ্যে নিয়মিত সেনার মতো দক্ষতা ও সম্রাটের প্রতি আনুগত্যের অভাব ছিল, কিন্তু পাদশাহী ফৌজ বা নিয়মিত স্থায়ী আহদি বা দাখিলি সেনার সংখ্যা বেশি না হওয়ায় সেনাদল দুর্বল হয়ে পড়ে।
মুঘল বাহিনীর মধ্যে জাতীয় চরিত্রের অভাব ছিল। স্থায়ী সেনাদল ছাড়া বাকি সেনাদলের মধ্যে ভাড়াটিয়া মনোভাব প্রবল ছিল। বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মনসবী সেনা একত্রে যুদ্ধ করার সময় তাদের মধ্যে সংহতির অভাব দেখা যেত। রাজপুত ও তুর্কি সেনাদলের রণকৌশলের প্রভেদ ছিল। প্রতি গোষ্ঠী নিজ নিজ ধরনে যুদ্ধ করত। মুঘল সেনাদল ছিল ভারী, বিশাল ও অত্যন্ত মন্থর গতি। এই গতিশীল সেনাদলকে যেন একটি চলন্ত নগরের মতো দেখাতো। দরবারের যাবতীয় আড়ম্বর সম্রাটের শিবিরে থাকত। তার সঙ্গে থাকত সম্রাটের হারেম ও হারেমের কর্মচারীরা। হারেমকে পাহারার জন্য থাকত সেনাদলের একাংশ। সঙ্গে চলত গায়কের দল, পাদশাহী কারখানা, দপ্তরখানা, চলমান বাজার, ধনরত্নবাহী হাতি ও উটের শ্রেণী, সামরিক দ্রব্যাদিবাহী গরুর গাড়িগুলি, বসার ও শোয়ার আসবাববাহী উট ও খচ্চর শ্রেণী। ঔরঙ্গজেবের আহমদনগরের শিবির সম্পর্কে গ্র্যান্ড ডাফ বলেছেন যে এই শিবিরের প্রাত্যহিক খরচ ছিল লক্ষ লক্ষ টাকা। এই শিবিরের জীবনযাত্রা সেনাদলে বিশৃঙ্খলা ও আরামপ্রিয়তার সৃষ্টি করত এবং সেনাদলের গতি সাংঘাতিকভাবে ব্যাহত করত। ফলে শত্রুর বিরুদ্ধে দ্রুত আক্রমণ বা দুঃসাহসিক অভিযান করা সম্ভব হতো না। অধিকন্তু শিবাজির মতো চতুর প্রতিপক্ষ ঝটিকা আক্রমণে মুঘল শিবির তছনছ করে দিতেন। এই জন্য সেনাদলের দুর্বলতার জন্য। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।